প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশিতে আরও বাড়তি মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবিল লাবণ্য চলে এসেছি এশিয়ান টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। আজকের ঈদ আনন্দে আমরা এমন চারজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি যাদের কথা আমরা সবসময় শুনি, তাদের কথা শুনে আমরা অনুপ্রাণিত হই, তবে তাদের জীবনের নানা অজানা কথা যেটা জানার সুযোগ হয় না, এমন কিছু বিষয় নিয়ে সাজিয়েছি আজকের আয়োজন। এবং আজকের আমাদের টপিক হলো ঈদ উইথ সেলিব্রিটি পলিটিশিয়ান। আমার সঙ্গে আছেন চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শুনবো তাদের জীবনের নানা কথা। সঙ্গে আছেন AK আব্দুল মোমেন MP, সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ঈদ মুবারক স্যার, কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক। আমার সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক জাতীয় সংসদ সদস্য। ঈদ মুবারক। ঈদ মোবারক। সঙ্গে আছেন আলহাজ হারুনুর রশিদ CIP, সভাপতি বঙ্গবন্ধু সৈনিক লীগ। ঈদ মুবারক। ঈদ মুবারক। সঙ্গে আছেন জনাব নজরুল ইসলাম বাবু MP, হুইপ, জাতীয় সংসদ। ঈদ মুবারক। ঈদ মোবারক। আপনাদের চারজনকে একসঙ্গে এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে পেয়ে ভীষণ ভালো লাগছে। এবং আমি শুরুতেই দর্শকদেরকে বলছিলাম যে আপনাদের কাছ থেকে তো সবসময় আমরা কথা শুনি, কিন্তু জীবনের নানা অজানা দিক যেগুলো আমাদের শোনার সুযোগ হয় না, আমরা চেষ্টা করব সেই গল্পগুলো শুনতে, আপনাদের জীবনের সেই অভিজ্ঞতাগুলো দর্শকদের সামনে তুলে ধরতে। আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই। ছোটবেলার ঈদগুলো আপনার কেমন ছিল? খুব আনন্দময়। ছোটবেলায় আমরা সবসময় আমাদের ঈদ আমরা বাড়িতে করি। আচ্ছা। সব ভাই বোন যে যেখানেই থাকুক না কেন সবাই ঈদের সময় আসে। আর তখন এই নতুন কাপড় পরার একটা ধুম, শুধু কাপড় পরার ধুম না, কাপড়টাকে লুকিয়ে রাখা যাতে ঈদের দিনের আগে কেউ না দেখতে পারে, এটা একটা বিরাট আনন্দ ছিল। এই নিয়ে বড় লুকাচুরি হতো, কে কাঠটা দেখে ফেলবে সেইটা নিয়ে বেশ একটা উত্তেজনা হতো। আর আমরা বড় পরিবার, আমরা যখন বড় ছিলাম, আমরা 13 ভাই বোন, তখন 13 ভাই বোন। তার মধ্যে আমাদের বহু ধরনের কাজিন সবাই আমাদের সাথে এসে ঈদ করতো। তো অলওয়েজ ঈদটা খুব আনন্দময়। কিন্তু সম্প্রীতিকালে এমন না। সম্প্রীতিকালে অনেকগুলো রুটিন মোতাবেক কাজ করতে হয়, আর তখন কোনো রুটিন ছিল। আচ্ছা, আরেকটি জিনিস, ঈদের আমরা এই কাপড় পরে পাড়া প্রতিবেশীর বাসায় ঘুরে বেড়াতাম এবং সবাইকে দেখাতাম কাপড় পরেছি, আর ওদের এখানে সালাম দিতাম। এবং এটা একটু যে ফান, সবাই একটা আনন্দের মধ্যে ছিল। সেই আনন্দর এখন ইদানিং অনেক কম। ছোটবেলার ঈদে মায়ের হাতের কোন রেসিপি ছাড়া ঈদ হতো না? ঈদের রাতে, আগের রাতে, সারা রাতে আপনার আমাদের মা, খালা, বড় বোনরা এরা অনেক রাত পর্যন্ত গান গাইতেন আর বিভিন্ন রকমের এই জিনিস তৈরি করতেন, বা মুরব্বা, আপনার এই একাধিক আইটেম, আপনার জর্দা, সেমাই, ওইগুলো করতেন, পরোটা, এগুলো। আমরা এগুলো লুকিয়ে লুকিয়ে, আমাদের বলতাম তোমরা ঘুমাও, আমরা লুকিয়ে লুকিয়ে দেখতাম তারা কি কাজ করে। এই যে কাজ করে, এগুলো খুব মজা লাগতো, লট অফ ফান। আর তারপরে সকালবেলা তো খাওয়া দাওয়া শুরু হলো আর কি। কিন্তু ওই রাতে এইগুলো ওয়ার মোর ইন্টারেস্টিং, যখন তারা গান গায়ে এই রান্নাবান্না করতেন, এটা খুব। আর আমরা তখন, আমাদের তখন দমক দেওয়া হয়তো যে ঘুমে থাকবো, আর না সকালে উঠতে পারবেন। সকালে আরেকটা রিচুয়াল ছিল, ঘুম থেকে উঠে সবাইকে গোসল করতে হতো। ইট ওয়াজ এ নর্ম ইন দ্য হাউস। আমরা বিরাট পরিবার, বাথরুম 2-3টা ছিল, ইজ নট এনাফ, তো লাইন ধরে বসে থাকতে হতো। এই জন্যে এখন সেই অবস্থা নাই। এখন ওই আগের বাথরুম করার হইচই নাই, এইগুলো অ্যাবসেন্ট। বাট ওর মধ্যে একটা ফান ছিল, প্লেন্টি অফ ফান। রঙিন ছোটবেলার কথা শুনলাম, রঙিন ঈদগুলোর কথা শুনলাম, এদিকটাতে চলে আসি। আপনার ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? কোন ঘটনাগুলো খুব বেশি মনে পড়ে, মিস করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ঈদটা তো ঈদ সবার জন্য, কিন্তু নারীদের জন্য ঈদটাই আরেকটা পসরা বয়ে নিয়ে আসে। এই জন্য বলি যে কথাটা মোমেন ভাই বললেন যে কাপড় চোপড় লুকিয়ে রাখতো, এটা কিন্তু মেয়েদেরই বেশি হয়। আমি হাসছিলাম যে আমরা এটা করতাম। এবং তখনকার ঈদটা আসলে মোফাসলের ঈদটা সত্যি প্রাণ ছুঁয়ে যায়। এখনও এটা হৃদয়ে টাচ করার মতো, যে
ওই দিনগুলোকে আর খুঁজে পাই না। এই যে সকালে ভোরে উঠতাম, উঠে গোসল টোসল করে মা রান্না করতো, রাত থেকেই রান্না করতো, সকালবেলা ভোরে এই নামাজে যাওয়ার আগে একটু পায়েস খেয়ে যেত, আবার নামাজ থেকে এসে সবাই আমরাও নামাজে যেতাম। যে যখন ছোট ছিলাম তো দাদার সাথে, চাচাদের সাথে, বাবার সাথে নামাজে যেতাম। ওখানে কি শুলার পাখি কিনতে পাওয়া যেত, তারপর ঢোল পাওয়া যেত, এগুলো কিনতাম। তারপরে অনেকটা মেলার মতো হতো ওই নামাজের মানে মাঠের বাইরে, যে অনেক, এটা শহরের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, জেলা ভিত্তিক, ওইখানেই আমাদের বাড়ি। তো ওই মজাটা ফিরে আসার সময় যে সবাই একসাথে আসতো, একদম ঝাঁকে ঝাঁকে মানুষ। তারপরে থেকে তো বের হতাম ঈদি নেওয়ার জন্য, সালামি নেওয়ার জন্য, কে কত সালামি পেলাম, এটা এক ধরনের প্রতিযোগিতা ছিল। কারণ আমরা যৌথ পরিবারে থাকতাম, প্রায় 40-45 জন লোক আমাদের একসাথে খাওয়া দাওয়া থাকা হতো। তো যে কারণে আমার চাচারা অনেক ছিল, ফুপুরা ছিল। দুপুরের পরে আমরা একটা করে রিকশায় 3 জন করে উঠতাম বান্ধবীরা মিলে, একদম 4টা 5টা 6টা রিকশা একসাথে ঘন্টায় ভাড়া নিতাম। এটা এক ধরনের একটা মজা ছিল। 1-2 ঘন্টা ঘুরতাম পুরা শহর, মোফাজ্জলে গ্রামের যে দিক দিয়ে রাস্তা আছে ঘুরে টুরে, এটা মানে মনে হতো যে একটা রাউন্ড দেওয়া হলো। তারপরে আবার দেখা যেত চাচাদের সাথে হুন্ডায় কতক্ষণ ঘুরে আসলাম। তখন তো অত জামা কাপড় দেওয়া হতো না, 1 সেট 2 সেট এমনই দেওয়া হতো তখনকার রেওয়াজ অনুযায়ী। এখন যেমন এক একজন 5টা 6টা 7টা কে কয়টা দিল, ওরা ওদের ওই টার্গেটই নাই কোনটা লুকানো বা না লুকানোর। বাট আমাদের সময় কিন্তু এমন ছিল না। আমাদের সময় 1টা 2টা যে ড্রেসগুলো আমরা কিনতাম সেটা লুকায় রাখতাম, সকালে একটা পরতাম, হয়তো বিকালে একটা পরতাম, এই। কিন্তু এই যে ওই দিন চমক দেখে এমন হয়েছে যে কোনো বান্ধবীর সাথে মিলে গেছে, তো ও আমাকে বলেনি, আমিও ওকে বলিনি, কিন্তু কালারে হয়তো মিলে নাই, প্রিন্টে মিলে গেছে। তো এই যে হ্যাঁ দুঃখ, ওইটা যে দুঃখ লাগতো, কেন মিলে গেল, তো এটা নিয়ে বুঝাইতো যে না ঠিক আছে, ও যেদিন পড়বে তুমি পড়ো না, তাহলেই হবে। এবং ঈদে সন্ধ্যাবেলা হিসাবে বসতাম কে কত টাকা পেলাম এবং কে দেয় নাই আর কে দিয়েছে। যে দেয় নাই তার পিছনে পিছনে দৌড়াতাম, সে কখন আসবে। তো এই যে ওই মজাগুলো আসলে সত্যি মনে রাখার মতো, যেটা এখন আমাদের সন্তানরা যেটা বলে, এই তোমার কাছে কিন্তু আমি 1000 টাকা পাই, তোমার কাছে 2000 টাকা পাই, কিসের টাকা? আমরা তো সালাম করে তারপর আমাদের চাইতে হতো না, চুপ করে নিচের দিকে মাথা দিয়ে দাঁড়ালেই বুঝতো যে কিছু দিতে হবে। কিন্তু এখনকার বাচ্চারা সালাম টালামের তোয়াক্কা না করে, তোমার কাছে কিন্তু আমি ঈদের কিন্তু টাকাটা দাও নাই। আচ্ছা, এই যে সালামের প্রসঙ্গ চলে আসলো, এই সালামের প্রসঙ্গ নিয়ে আমি একটু স্যারের কাছে চলে আসতে চাই। ছোটবেলায় সালামি পাওয়ার জন্য ঠিক কি কি করেছেন ঈদে? ছোটবেলা সালামির জন্য নামাজটা পড়েই মা বাপকে আগে সালাম করতাম, চাচাদের করতাম, দুলাভাইদের করতাম, যেখানে সালাম করতাম সেখানে পয়সা পেতাম, সেখানে সালাম। পয়সা সিস্টেমই ছিল তখন। তখন তো সালামি করে তখন কত পয়সা পেতেন এক একজন? পয়সা মানে টাকাই পয়সা তখন। ও আচ্ছা, মনে করছেন 10 টাকা 5 টাকা। আচ্ছা, 5 টাকা মানে অনেক টাকা, 10 টাকা মানে অনেক টাকা। সারা দিন সালাম করে হয়তো 1 থেকে 200 টাকা পাইতাম। 200 টাকা পাইলে মনে করো যে অনেক টাকা। তখনকার দিনে 200 টাকা মনে করো যে অনেক 2 লক্ষ টাকা। আনন্দ যে কি, সালামি দেওয়ার পরে একটা চুমা দিতাম মাকে, বাবাকে, চাচাকে, মামাকে। মানে ঈদের দিন একটা যে আমাদের মুসলিম পরিবারের যে আনন্দ, সেই আনন্দ পৃথিবীর কোনো জায়গায় নাই। আর বাংলাদেশে বেশিরভাগ এই আনন্দটা আমাদের বেশি। আমি সৌদি আরবে ঈদ করছি, খবর রাখে না। ঈদ নামাজ কোন সময় সেটাও জানে না। মিডল ইস্টে ঈদ করছি, খবর রাখে না। একমাত্র বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে মুসলমান যারা আছে তারা একটু সবচেয়ে আনন্দ হলো আমাদের বাংলাদেশে। যেমন কুরবানির আনন্দ, এরকম ঈদের আনন্দ। ঈদের পরে যে আমরা এই 30টা রোজা রাখার পরে যে একটা ভিতর থেকে আনন্দ আসে, সে আনন্দটা ওই ঈদের দিন প্রকাশ করা হয়। পৃথিবীর কোথাও সে আনন্দ খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর কোনো জায়গায়। আমি অনেক দেশে দেখছি, আমেরিকা দেখছি, খবরই নেই ঈদের হয়ে গেছে আজকা, খবরে নেই। জার্মানি দেখছি, খবরে নেই। এই আনন্দ ওর সাথে অ্যাড করতে চাই, উনি যেটা বললেন, আমি কিছুদিন সৌদি আরব ছিলাম, সেইখানে ঈদের জামাতটা হয় ফজরের নামাজের পরে পরেই।
এখন এই জন্য শুনছি যে খুঁজে পায় না। ওখানে ফজর শেষ হইলো 5 মিনিট পরে ঈদের, যারা শেষ। ফজর পড়তে আসলো ওরা তারাই ঈদের নামাজটা জামাত। পড়ে ফেললো। আর ঈদের দিনে ওরা ফজর টজর পরে ঈদের জামাত। আমাদের দেশের মতো বড় ঘটা করে ঈদ নাই, আপনার রাষ্ট্রপতি রিসেপশন দেন না, ওইগুলো একেবারে আন্ন নাই। রাজা কখনো কাউকে ডাকে না ঈদের দিনে। ওই ঈদের দিনে ওই লোক সৌদিরা করে কি সকালবেলা নামাজ পড়ে আসে বাড়িতে ঘুম দেয়, ঘুম দেখে হয়তো 9টা 10টার সময় উঠে পরিবারকে নিয়ে একটা মরুভূমির মধ্যে চলে যায়, ওখানে একটা দুম্বা কিনে এটা খেটে খাইয়া ফেললো, খেয়ে চলে আসলো। তাদের এই হলো ঈদের আনন্দ। বাংলাদেশের মতো ঈদ পৃথিবীর কোথাও খুঁজে নাই, পাওয়া যাবে না এক না। কথায়। আমি একটু আপনার বাংলাদেশের ছোটবেলার গল্প মতো শুনতে চাই, বাংলা- যে ঈদগুলো কেমন ছিল। স্কুল ইউনিফর্ম ছাড়া বছরে কিন্তু 2 ঈদেই জামা কাপড়, মানে এই ধনী পরিবারদের মধ্যেও তাই ছিল, এটা ট্র্যাডিশনাল যে ঈদ উপলক্ষে জুতা কেনা, ঈদ উপলক্ষে মোজা কেনা, ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কেনা, এইটাই ছিল এই 7 কোটি বাঙালির মধ্যে তৎকালীন সময়গুলোতে। তার ধারাবাহিকভাবে আস্তে আস্তে আজকে বাংলাদেশে অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে মানুষ, শিক্ষায় দীক্ষায় এগিয়ে আসছে, এখন আনন্দটা একটু ভিন্ন টাইপের। কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন মনে করতাম যে ঈদের সময় জামা কিনবো, এটা কিন্তু আমরা রাফ ইউজ করতাম বছর, আবার ঈদ আসলে আবার নতুন জামা কাপড়। যারা একটু এই গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন তাদের বেলায় তো আরও কষ্টের ছিল, তাদের ঈদটা সেই কারণে আরও বেশি আনন্দের ছিল, যে কারণ এই ফিতরা বলেন, জাকাত বলেন, এগুলো কিন্তু বরাবর ইসলামিক নিয়ম কানুন মেনে চলে যারা সবসময় দিয়ে আসছেন। এইটা নিয়ে যারা কখনোই একটা লুঙ্গি কিনতে পারে না, তারা কিন্তু দেখা যায় যে 2টি 3টি লুঙ্গি হয়ে যায়। তাদের কাছে আনন্দ কখন বেশি ভালো লাগে, যখন শেয়ারিং হয়। এইটা কিন্তু তখন হতো বেশি। বাংলাদেশের মানুষ যেভাবে ঈদ উৎসব করেন, ভ্রাতৃত্ববোধ বজায় রেখেছেন, ইসলামিক নিয়ম কানুনগুলো সব যে মানতে চায় না সেও কিন্তু কোরআনের বাইরে কখনো যায় না, সেও কিন্তু ঈদের নামাজটা মিস করতে পারে না। সকালবেলায় যে গ্রাম দেশে পুকুরের ঘাটলা ভরে যায়, সবাই গোসল টোসল করছে, সুগন্ধি সাবান যারা কখনো ব্যবহার করেন না, ঈদে কিন্তু একটা কিনেন। তো ঈদে বেচা কেনা বেশি। ঈদ উৎসবে যে সিমাই, যেটা আপনি বললেন যে আম্মারা ছোট ছোট সিমাই পাকাইতেন, নানান রকম খানা দানা, এগুলো বন্ধুকে শেয়ার করা খুব ভালো লাগতো। এর ধারাবাহিকতা আজকে আমার আরেকটা অভিজ্ঞতা রয়েছে। আমি বেশ কয়েকটা ঈদ জেলখানায় করেছি এই রাজনীতির কারণে। বেশ কয়েকটা ঈদ, প্রায় 7-8টা ঈদই আমি জেলখানায় করেছি। সেইটাও দেখতাম যে ঈদ যারা জেলখানায় থাকে, এই যে 10-12 হাজার বন্দি, তাদের মধ্যেও কিন্তু ঈদ উৎসবটা ভিন্ন ছিল। তারাও কিন্তু নতুন জামা কাপড়ের জন্য অপেক্ষায় থাকতেন, জেলখানায় নতুন খাবার, ভালো খাবার দিতেন, একটু ভালো খাবারের জন্য সবাই অপেক্ষা থাকতেন। এটা আমার বেলায় ঘটেছে, আমরাও দেখেছি। তো ঈদ মানেই একটা আনন্দ, ঈদ মানেই হলো শেয়ারিং, ঈদ মানেই হলো ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেওয়া এবং হৃদয় থেকে একজন আরেকজনকে টাচ করা, যেটা অন্য কোনো উৎসবে মানে মুখরিত হয় না। আপনার কাছে পকেটে টাকা থাকলে আরেকজনকে দিতে খুব ভালো লাগে, কিন্তু অন্য কোনো মাসে, অন্য কোনো ঈদ উৎসব ছাড়া অন্য কোনো উৎসবে কিন্তু এই শেয়ারিংটা হয় না। যার কারণে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। আজকে যে আপনাদের এই যে আপনি ডেকেছেন ঈদের দিন, এত আপনিও জানতে চাচ্ছেন, এইটাও কিন্তু একটা আনন্দ। এইটাও মনে হচ্ছে যে ঈদের একটা অংশ। আমাদের আরো আনন্দ বাকি আছে, একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি, তারপরে আরো গল্প হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। আমি রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন 4 জন সেলিব্রিটি পলিটিশিয়ান, যাদের কাছ থেকে আমরা শুনছি ঈদের গল্প। আরও একবার স্বাগত বিরতির পরে। স্যার, আমি শুরুতেই বলেছি যে আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই আমরা কথা শুনি, কিন্তু যেই আলাপচারিতার বাইরে আজকে আমরা আপনাদের জীবনের কিছু গল্প শুনতে চাইছি। ইউনিভার্সিটি লাইফের কথা নিশ্চয়ই মনে পড়ে। আমি যতদূর জানি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ করেছেন, অর্থনীতিতে এমএ করেছেন। ইউনিভার্সিটি জীবনের কোন বিষয়গুলো আপনার মনে পড়ে? আমাদের সময় ইউনিভার্সিটির আপনার এনভায়রনমেন্টটা অন্যরকম ছিল।
বড়দের দেখলে আমরা চুপ থাকতাম কিংবা সালাম দিতাম, হ্যাঁ। আর আমরা এই খুব সম্মান করতাম, সে যে দলেরই মতের হোক না কেন তাদের সম্মান করতাম। এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব ছিল, সকল দলের মতে সবার সাথেই একটা গভীর সম্পর্ক ছিল। এবং নট অনলি দ্যাট, আমার কোনো ইউনিভার্সিটি হলমেটের তার বোনের বিয়ে হচ্ছে কোথায়, ঠাকুরগাঁও, সেখানে আমরা গেছি, সেও দাওয়াত দিয়েছে, আমরা গেছি, ও তো ঢাকার থেকে এই দল বেঁধে গাড়ি করে। এই রকমের একটা অবস্থান ছিল। বিদেশি ইউনিভার্সিটি অন্য ধরনের, সেইখানে আপনার সব লোক কাজ করে, ছাত্রছাত্রী মানেই হচ্ছে কাজ আর কাজ, সে কাজের ফাঁকে পড়ে, পড়ার ফাঁকে কাজ করে, ওদের জীবনটা হচ্ছে কাজ আর কাজের ফাঁকে পড়া। এই জন্যে কেউ কোনো রাজনীতি করে না, এই ধারে কাছেই নাই, কারণ সে এক্সট্রা সময় পেলে কাজ করবে, পয়সা বানাবে, পয়সা মানে ভালো জীবনটা করতে পারে। দিস ইজ দি আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অভয় দেন। এখনকার সময়ে ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো যেরকম, যে মোবাইলের মাধ্যমে খুব ইজি সব কিছু, কিন্তু আপনাদের সময়টা তো চিঠির আমল ছিল, বা যোগাযোগ মাধ্যমটা তো অন্যরকম ছিল। প্রথম প্রেম আপনার জীবনে কবে এসেছিল এবং অভিজ্ঞতাগুলো কেমন ছিল? প্রথম প্রেম আপনার জীবনে কবে এসেছে? অনেকবার এসেছে, তবে আমাদের সময় যেটা ছিল আমরা চিঠি লিখতাম। হ্যাঁ, এখন তার এই চিঠি একটু উঠে, পত্রমিতা, এখন হোয়াটসঅ্যাপ হয়। পত্রমিতালি, চিঠির সময়টা পত্রমিতালি, পত্রমিতালি ছিল। হ্যাঁ, আমাদের দাদাভাই তখন পত্রমিতালি, আমরা ক্লাব ছিল, বিভিন্ন বয়সের লোক আমরা পত্রমিতালি করতাম। হ্যাঁ, আপনার তখন তো সব মেয়েকে দেখলেই ভালো লাগতো। So there are many phases of life. ভাবি কিন্তু শুনবে, হ্যাঁ, ভাবি তো কিন্তু শুনো দেখবে। বসবি দেখি, she is a smart lady. তার মানে অনেকবার এসেছে প্রেম জীবনে। ব্যায়াম অনেকবার এসেছে। আমি আপনার কাছে চলে আসতে চাই, যেটা বলছিলাম যে স্কুল কলেজ লাইফে তো অনেকের জীবনেই ভালোবাসা আসে, প্রেম আসে, তো এই যে যেটা বলছিলাম যে মাধ্যমটা তো অন্যরকম ছিল যোগাযোগের, আপনার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আসলে কি বলবো, আমরা তো কঠিনভাবে আমাদের জীবন চলতে হতো, কারণ আমরা না ওনাদের সময় আমাদের জন্ম, না এখনকার সময় আমাদের জন্ম, আমরা হচ্ছে ইন বিটুইন মানুষগুলো। কিন্তু এই যে মিডিল ক্লাস কিন্তু সবসময় কট্টর থাকে, আমরা কট্টরতার মধ্যে বড় হয়েছি। বড় ফ্যামিলি, আগেই বললাম, যৌথ ফ্যামিলি, কারো না কারো চোখে পড়ে যাওয়ার একটা সমস্যা ছিলই মুফাসল শহরে। সেই অমুক বাড়ির মেয়ে, তার মানে তার খবর আছে, কেউ না কেউ কিছু বলতে হয়। একটা কাজিন রাস্তায় দেখা, রিক্সায় দেখা, তা এই তুই কই যাস, মানে কথাটার স্টাইলটা এমন ছিল যে তোর খবর আছে, তুই কই যাস, তুই বেরোছিস, চাচিরে বলছিস, মানে তার চোখ মুখ এই কথাটা বলতো। তো যে কারণে কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করতাম যে ওই রাস্তায় ভাই থাকে, ওই রাস্তায় চাচা থাকে, ওই রাস্তায় দাদা থাকে, ওই রাস্তায়। সো এই মণিহার আমায় নাহি সাজে। হ্যাঁ, তো এর মধ্যে একটা জিনিস কিছুই যে উপভোগ করতাম না তা না, বা বড়ই গাছ থাকলে ঢিল ঢিল তো আসবেই। তো একটা সময় কাউন্ট করা শুরু করতাম, এই মহল্লার কয়জন পিছনে ঘুরলো, বাকি আছে কোনটা, কেন ও এখন পর্যন্ত বাকি থাকলো। এটাই এক ধরনের এনজয়মেন্ট ছিল, আর কোনো কিছু ছিল না ওরকম। কারণ ওই চোখে চোখে থাকতে থাকতেই বিশ্ববিদ্যালয়ে আসা, আর বিশ্ববিদ্যালয়ে আসার পরেও মা 70 বার করে মাথা ঠিক করে দেয়, এইভাবে কিন্তু ঘুমটা দিয়ে থাকবি, এইভাবে কিন্তু কাপড় চোপড় ঠিক রাখবি, এইভাবে কিন্তু কারোর সাথে কথা বলা যাবে না। আর ইউনিভার্সিটিতে হলে থাকতাম, হলে আপনার সূর্যাস্ত আইনের মধ্যে ছিলাম, তো আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন এখন ফল ভোগ করছে আমাদের জুনিয়ররা, এখন যারা তোমরা আছো। সো আমাদের সূর্যাস্ত আইনটা খুবই খারাপ ছিল। হাউস টিউটর আর প্রভোস্টদের চেহারা বা আমাদের দিকে দৃষ্টিপাতটা এমন ছিল যে এর চেয়ে বেটার ছিল সন্ধ্যার আগে হলে ঢোকা। এর ভেতরেও মজা করতাম, বিভিন্ন জিনিস খেলতাম, কার্ড খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, কিংবা বসে বসে গল্প করতাম, অথবা রাজনৈতিক কোনো প্রোগ্রাম হলে মিছিলও হতো। আবার অনেক সময় আমরা প্রোগ্রাম হলের ভেতরে আয়োজন করতাম, সেটা ছেলেরা তখন আমাদের সঙ্গে খুব খাতির দিত, তোরা কিন্তু একটু হলে ঢুকাইস, একটু মেয়েদের হলটা কেমন একটু কিন্তু দেখাবি। ওই আমাদের অডিটোরিয়ামে কোনো প্রোগ্রাম হলে, বড় প্রোগ্রাম হলে তখন পারমিশন দিত যে ছেলেরা এই টাইমটুক পর্যন্ত অডিটোরিয়াম পর্যন্ত যেতে পারবে।
তখন আমাদের খুব ডিমান্ড বেড়ে যেত আমাদের বন্ধুদের কাছে, আমার কিন্তু বাদ দিস না, একটু দিস, একটা কার্ড দিস। তো এরকম করে তারাও দেখতো, যারা যারা দেখতো মেয়েদের হল, তাদের জীবন ধন্য মনে করতো ওই সময়টা। গেস্ট রুম পর্যন্ত, গেস্ট না, রুমের গেস্ট বাইরে রুম না, যাওয়া যেত? অডিটোরিয়াম পর্যন্ত। আচ্ছা। অডিটোরিয়ামটা প্রত্যেকটা হলে, মেয়েদের হলে একটা অডিটোরিয়াম থাকে। এরপরেও কিছু ঘটতো না তা না, এরপরেও সন্ধ্যার দিকে তখনও প্রেম চলতো, তখনও ভালোবাসাবাসি খুবই ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আমরা যাদের একদম মনে করতাম যে এ ভাজা মাছ উল্টায় খেতে পারে না, পরে দেখতাম যে সে ও তো বিরাট কাজ করে ফেলেছে। তো এরকম। আর যারা খুব হইচই আলা ছিল যে না এ তো প্রত্যেকদিন একটা বিয়ে হয়ে যাবে, তারই কিছু হতো না, এরকম দেখেছি। হ্যাঁ, আমাদের হলে যে প্রভোস্ট ছিলেন, তার হাজবেন্ড তো প্রভোস্টের সাথেই থাকবে। তো আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন 5 বছর আমাদের হলে, মানে বাই হিসেবে, মানে ওয়াইফ প্রভোস্ট, তার হাজবেন্ড হিসেবে ইয়াজউদ্দিন স্যার ছিলেন। তো তারপরে যেই দিন রাষ্ট্রপতি হলেন, আমাদের সঙ্গে পাইকে শামসুন্নাহার হলের মেয়েরা সবাই খুশি, আমাদের হলের যে লজিং মাস্টার সে রাষ্ট্রপতি হয়ে গেছে। আমরা লজিং মাস্টার বলতাম মাঝে মাঝে দুষ্টামি করে। তো এরকম হলের ভিতরে স্মৃতি আছে। কিংবা কেউ গলা ছেড়ে, খুব ভালো ভালো গায়িকারাও হলে ছিল। তো আবার নরমাল ভাঙা গলায় আমরাও গান টান গেয়েছি, কেউ তো জাজ করতে আসতো না। হ্যাঁ, জ্যোৎস্না রাতে। আর সবচেয়ে বড় কথা, কেউ কষ্ট পাইছে, কেউ বাড়ি যাইতে পারতেছে না, কারো পরীক্ষা কালকে, রাত জাগতে হবে, এই আসলো একটু মাঠে, একটু 2 লাইন গান গায়া কিংবা একটুখানি আড্ডা দিয়ে আবার চলে গেল। এই যে জীবনটা, ওখান থেকে আমরা যেমন আমাদের জীবনটাকে আমরা ভবিষ্যৎ নির্ণয় করার জন্য আমরা প্রিপারেশনে ছিলাম, ঠিক অনেককেই দেখেছি গড্ডালিকায় প্রবাহে চলে গেছে, অনেককে দেখেছি যা হওয়ার কথা ছিল তা হয় নাই, আবার অনেককে দেখেছি যা কিছুই হওয়ার কথা ছিল না, অনেক বেশি কিছু হয়ে গেছে। হল লাইফটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমি একটু স্যারের কাছে চলে আসি। স্কুল জীবন এবং কলেজ জীবনের কোন কথাগুলো আপনার খুব বেশি মনে পড়ে জীবনের এই পর্যায়ে এসে? স্কুল জীবনের কথাটা বেশি মনে পড়ে, কারণ স্কুল জীবনে অনেক আনন্দ লাগতো ছোটোকালে স্কুলে যাইতে। স্কুল থেকে আসার পর যখন বেলটা বাজতো, তখন মনে এত আনন্দ লাগতো, ছুটির ঘন্টা আর কি। এখনও মনে হয় যেই খেলা খেলছি, মধ্যে মধ্যে মনে হইলে যেই ডিসির মাথার ভিতরে দিছি, লাভ দিছি, এখন তো লাভ দিলে হাত পা ভেঙে যাব, তখন এই চিন্তা করি নাই। মজার ছিল সেই আমার একটা ছিল হাডুর খেলার ভিতরে আমাকে 5 জনও যদি আমার পায়ে ধরতো বা কোমর ধরতো, আমার কেউ রাখতে পারতো না। বাবা, আল্লাহর রহমতে শক্তি এরকম ছিল যে পায়ে ধরার পরে 5 জনই এক সিটা লাঠিতে 5 জায়গায় পড়ে যেত। সে খেলার ভিতরে বিখ্যাত ছিলাম হাডুর খেলা। আল্লাহ তাআলা শরীরও ভালো ছিল, বডিও ভালো ছিল, এবং হাডুর খেলা এখনও যদি খেলতে যাই মনে হয় যে আমাকে এখনো পারবেন 5 জনকে ছিটকে ফেলে দিতে। তাহলে এরপরে ঈদে এরকম একটা সেগমেন্ট আমরা রাখতে পারি, সামনে খেলা রাখবো। আমরা দর্শক গ্যালারিতে থাকবো, আপনারা 3 জন, আরো 2-1 জন। আচ্ছা, আমি এই যে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি, তারপরে আরো গল্প হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। আমি রুহানি সালসাবির লাবণ্য আছি আপনাদের সঙ্গে। 4 জন সেলিব্রিটি পলিটিশিয়ানকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। যেটা বলছিলাম যে আপনার সময়ও তো প্রেমের মাধ্যমগুলো অন্যরকম ছিল, তো জীবনে প্রথম প্রেম কবে এসেছিল এবং সেই অভিজ্ঞতাগুলো কেমন? আসলে আমি এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলাম। আচ্ছা, শুধু পলিটিক্স করতে যেয়ে কিন্তু আমি এই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হয়ে গেলাম। আমরা ইউনিভার্সিটিতে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা এই ছাত্র সংগঠনের পদায়ন পেয়ে যাই, যার কারণে নিজেকে একটা অভিভাবক মনে হতো। সবসময় মিছিল করতে হইতো, বক্তৃতা করতে হইতো, অর্গানাইজ করতে হইতো, মনে হইতো যে আমি নিজেই একটা অভিভাবক।
ওই লাইনে যাওয়ার আমার কোনো সুযোগ ছিল না। তার প্রেম কারণ- আসেইনি কখনো? না, আমি প্রেম, আমি কি বললাম আপনাকে, যখন প্রেম করার বয়স তখন তো আমি সংগঠন করি, ওই সংগঠন হয়ে যায় আমার প্রিয় প্রতিষ্ঠান যে রামদেশ সর্বক্ষেত্রে। চুলো না, বাঁধে। এটা মনিয়াপা করতেন, না, দুইটাই করতেন উনি- একসাথে। উনি অনেক আমরা বেশি সমসাময়িক করতেন। ছিলাম, উনি তো বেশি করতেন। আমরা এটা করতাম। কিন্তু সুযোগ এটা করি। আসলে আমরা বিশ্বাস সময় করতে ছিল না। পারছি না। আমার রাজনীতির প্রেক্ষাপটটা হলো এরশাদ বিরোধী স্টার্টিং, বেগম খালেদা জিয়া বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম। আমরা তো পুলিশের ভয়ে আর মেয়েদের থেকে আড়ালে এবং মিছিলের সাথে এইভাবেই আমাদের জীবন সেটা তো কেটে গেছে। ইউনিভার্সিটি লাইফে শুরু হলো, কলেজ জীবনেও কিছু হয়নি? কলেজ জীবনে এই যে আমি কি বললাম যে ইন্টার থেকে তো আমি ছাত্রলীগের আচ্ছা। কর্মী, তখন আমাদের সাথে প্রেম করব কে? কারণ স্কুল মেয়েরা তো জীবনেও কিছু হয়নি? অনেকে ভালোবাসতেন হয়তো, বা তখন ভালো ছাত্র ছিলাম, সত্যি কথা। সেজন্য মেয়েরা ভালোবাসতো। ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, লেখাপড়ার প্রতি একটু ভালো আচ্ছা, মনোযোগ ছিল। সেই সময় আপনি কিভাবে বুঝতেন যে মেয়েরা আপনাকে এত ভালোবাসতো, পছন্দ করছে? ভালো না বাসলে বুঝলো মানে কেমনে? আমি মনে করতাম এই কারণে যে সবাই ভালো কথা বলতে চাইতেন, আর আমিও মনে করতাম যে এই মেয়েটা আমাকে কিছু একটা বলতে চায়। বাট ওই সময়টা এই আমরা কেউ কিন্তু প্রেম করার ইচ্ছা চিন্তাধারা ছিল থাকলেও প্রকাশ করার সুযোগ থাকতো না। তো রাজনীতি করতে গিয়ে আমাদের মিছিল, মিটিং, যুদ্ধ এগুলি করতে গিয়ে দেখা গেছে মেয়েরা মনে করছে এটা তাহলে কোনো- হলোটা কবে? এইটার সাথে প্রেম করার কোনো সুযোগই আজকে নেই। আজকে কবে? নিঃসন্দেহে সবাই- বউ আজকে ডাবল পাঞ্জাবি কিনে বসে থাকবে যে না, না। তুমি আজকে যা আচ্ছা, বলে এই আসছো। স্টোরিটা একটু শুনি যে প্রেমটা হলো কবে তাহলে? প্রেমটা আসলে কি, আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তখন বিদায় নেওয়ার পর আমি বুঝছি যে একটা মূল্যবান সময় আমি শেষ করে আসছি। তখন 111 চলে, পলায় থাকে সবাই। আমার ইচ্ছা তখন আমি এলাকায় নির্বাচন করব, মাননীয় আজকের যিনি প্রধানমন্ত্রী, আমাদের মহান নেত্রী, ওনার কাছে আমি বারবার ইচ্ছা পোষণ করি, বা উনি জানেন যে আমি এলাকায় কাজ করছি। তখন কথা উঠলো যে বিয়ে শাদী তো করেনি, এখন কিছু নমিনেশন। দ্রুত গতিতে আমাকে বিয়ে করতে হয়েছে। সেই বিয়েটা হয়েছে এই 2008-এ। আমি যখন এই ইলেকশনের প্রিপারেশন নিই, আমি কিন্তু বিয়ে করেছি নভেম্বরে। এর মধ্যে আবার ইলেকশন চলে আসছে, আমি নমিনেশন পেয়ে যাই। আসলেই খুব ভালো একটা বউ পাইছি। আমার টেমের দরকার নেই, এই প্রেমটাই আমার মহৎ প্রেম। প্রেমের রূপান্তর। বিউটিফুল, বাহ। বিউটিফুল, থ্যাংক ইউ। খুব সুন্দর। না, বউ আসলে ভালো। আমি ভাবি- আমার সঙ্গে অনেকদিন চিনি, দেখা হয়েছে। ভাবি যোগ্য ভাবি। আপনার ওয়েডিং ইজ ডিটারমিন ইন দি হেভেন। তার সাথে বিয়ে বা উপরেলায় আল্লাহ ঠিক ঠিক করে করে রাখে। দেয়। রাইট। আমরা চমৎকার একটি গল্প শুনলাম আপনার জীবনের। এখন একটা মজার সেগমেন্ট রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি খুব ফানি, খুবই মজার একটি করে ধাঁধা জিজ্ঞাসা করব চারজনকে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি 3 পয়েন্ট করে পাবেন। কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে আনলে লাল? বিট নাকি? যাচ্ছেন কাছাকাছি। এটা খাওয়ার জিনিস? খাওয়ার জিনিস। খাওয়ার জিনিস, গাছের সবুজ, মার্কেটে কালো, কালো, বাড়িতে আনলে লাল। এটা কি চা নাকি? চা। সো স্যার 3 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, কংগ্রেচুলেশন। কোন ব্যাংকে আমরা শুধুমাত্র মোবাইলেই রিচার্জ করতে পারি? কোন ব্যাংকে? হ্যাঁ, সেখানে শুধুমাত্র মোবাইলে রিচার্জ করা যায়, অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো কিছুতে কোনো তো বিকাশ, লেনদেনের সুযোগ নেই। ইলেকট্রিসিটির সাথে যুক্ত। ইলেকট্রিসিটি বিল, আমি সেটাই বললাম যে বিল। ব্যাংক কোত্থেকে এলো ওখানে? রিজার্ভ থাকে। রিজার্ভ। হ্যাঁ, ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড ব্যাপারটা। ব্যাংক কি ব্যবহার করি আমরা প্রতিদিন? চার্জার ব্যাংক। চার্জার, এই যে ব্যাংক, পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক। পাশ থেকে যদি উত্তর আসে আমরা কিন্তু আপনার স্কোর কেটে নিব। না, উনি যেটা বলছে ওটা হয় নাই। না, মানে কাছাকাছি উনি- গেছে। হ্যাঁ, উনি কাছাকাছি সবাই গেছি কিন্তু। Help না, করছে। চার্জার শুনলে কিন্তু মাথায় একটু কাজ করবে। তারপরে ওইটা তো মনে হচ্ছে চার্জার পাওয়ার ব্যাংকও ব্যাংক, বলে। ব্যাংক নাম পাওয়ার থাকতে ব্যাংক হবে। কোন প্রশ্নটি সবার জন্য এক কিন্তু সবার উত্তর আলাদা? একই প্রশ্ন আপনি সবাইকে করছেন, কিন্তু সবাই আলাদা উত্তর দিচ্ছে এবং প্রত্যেকটি উত্তর সঠিক। সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনি বলতে পারবেন। ও কাউন্ট করতেছেন টাইম? আমাদের সবারই আছে। হেল্প করেন।
হোয়াট ইজ ইয়োর নেম? আপনার স্কোর কাটা। আমি কিন্তু আন্দাজে বলেছি। তাহলে আপনার আন্দাজে আমি আপনার স্কোরটা কেটে আমি দেব। ওনাকে দিয়ে দিলাম নাম্বার এইটা। তোমার নাম কি? সবার নাম আলাদা কিন্তু সবার উত্তর সঠিক। অ্যানাদার কোশ্চেনও হতে পারে, তোমরা ভাই বোনের সংখ্যা কত? এখন আপনার জন্য ধাঁধা। আর দরকার কি হয়ে তুমি? তাহলে ওনারা স্কোর পাবে, আপনি কিন্তু পাবেন না। আচ্ছা, আপনি বলো না। রাজি? না, কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে? এবার আর বলবো না। আপনি বললে এবারে আপনার স্কোর কাটা যাবে। কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে? ওই তো যে কোনো সংখ্যা থেকে কিছু একটা বাদ দিলে কিছু একটা থাকবে। আচ্ছা, আমি লাস্টবার আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে? কতটা মানে কি? এটাই তো দাদা। আমি উত্তরটা বলে দিব? আমি বলি, জি। মানে 1000 টাকার থেকে যদি 1000 টাকা লেখার পরে 1000 টাকা পরিশোধ হয়, জিরো থাকবে। আমার কথাতেই উত্তর আছে, একটা আর সেই শব্দ। উত্তরটা আমি বলে দিই। বলো। হ্যাঁ স্যার বলবেন। শব্দ একটা এক্স্যাক্টলি, হ্যাঁ আপনি খুব কাছাকাছি গেছেন। কোনো একটা তিনটার থেকে 3 শব্দ দিয়ে একটা শব্দ হবে। এক্স্যাক্টলি, মানে একদম অক্ষর। কাছাকাছি চলে গেছেন। কি যে হবে সেটা অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ র। কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে? র বাদ দিলে কত থাকবে? শুধু কত থাকলো? হ্যাঁ, কত থাকলো? আচ্ছা, শুধু রটা বাদ দিতে হবে। র কতর বাদ মধ্যে দিয়ে কত দিলে বাদ দিলে কত থাকবে? মানে কতর মধ্যে কত, কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে? রটা বাদ দিলেই কত রটা বাদ থাকবে? দিলে হয়ে যায়। ওকে, ইট ওয়াজ ফান। আমাদের আরো কিছু সেগমেন্ট রয়েছে, আপনাদের সাথে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও দেখা হচ্ছে। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজন কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই নিটল টাটা। আমি রুহানি সালসাবির লাবণ্য আছি আপনাদের সঙ্গে। 4 জন সেলিব্রিটি পলিটিশিয়ানকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। বিরতির পরে আরও একবার স্বাগত। এখন আপনাদের জন্য আরও একটি মজার গেম আছে। সেই গেমটা হলো, আমি আপনাদের 4 জনকে 4টি ছবি প্রোভাইড করব 1 বাই 1। যার কাছে ছবিটি দেয়া থাকবে সে ব্যতীত অন্য সবাই সেই ছবিটি দেখতে পারবে। এবং ধরেন আপনার কাছে ছবিটি দিলাম, বাকি 3 জন 3টি ক্লু দিবে। সেই ক্লু শুনে আপনাকে বুঝতে হবে এখানে কিসের ছবি বা কার ছবি আছে। ওকে, আমরা আপনার কাছে ইমেজটি দিয়ে দিয়েছি। বাকি 3 জনের কাছ থেকে আমরা 3টি করে ক্লু নেব। প্রথম ক্লু, কি বলতে হবে আমাকে? ওনার সম্পর্কে কোনো একটি সেন্টেন্স বলতে হবে যেটা শুনে উনি গেজ করবেন যে এখানে কার ছবি আছে। উনি একজন প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, একটা ক্লু আমরা পেলাম, প্রেসিডেন্ট। উনি যুদ্ধকে খুব পছন্দ করতেন। একজন প্রেসিডেন্ট যিনি যুদ্ধ পছন্দ করেন। আর একটি ক্লু, উনি রাজনীতিবিদ। রাজনীতিবিদ। যিনি প্রেসিডেন্ট তিনি রাজনীতি। আরো- আর কোনো clue হলো না। রাজনৈতিক না হয়তো প্রেসিডেন্ট হতে পারে। হ্যাঁ, এটা ক্লু না। স্ট্রেট ফরওয়ার্ড লুক। ট্রাম্প। ওয়াও, ও মাই ভেরি গুড, হাউ ইজ দ্যাট পসিবল? এটা কিভাবে হলো? থ্যাংক ইউ। ভেরি গুড। ওকে, আপনি Well পেয়ে done. যাচ্ছেন 3 পয়েন্ট। সে আগে দেখে ফেলছে। না না না, আমি দেখলাম কই, একদমই না, না। এটা সয়ার পেছনে না। ছিল, আমি ফ্রন্টে যেটা আমি ছিল এমনি সেটা সয়ার দেইনি। দেখি। না, well done. উনি যখন বলেছে যে স্ট্রেট ফরওয়ার্ড বা বিশ্বে এখন একটাই আছে এরকম লোক। হ্যাঁ, আমরা দেখেছি। জি, আমরা সবাই দেখেছি। এখন বাকি 3 জন 3টি ক্লু দেবেন। একজন কারা বরণকারী নেতা। কারা বরণকারী নেতা, দীর্ঘ- জেলে ছিলেন। জীবনে উনি যে কষ্টটা পেয়েছেন, কিন্তু উনি যখন উইন করেছেন ওই কষ্টটা উনি তার প্রতিদ্বন্দ্বীকে দেন নাই। তার উইন করার পরে উনি তার প্রতিদ্বন্দ্বীকে সেম কষ্টটা দেন নাই। সে আমার জাতির পিতা থেকে কোনো অংশ কম না। জাতির পিতার শেখ মুজিবুর রহমান যেরকম তার জীবনটা কষ্ট করে গেছে, সেও কষ্ট করে গেছে।
সারা জীবন কষ্ট করে হ্যাঁ না ভালো বলছে, হ্যাঁ এখন আপনি বলেন। জাতির পিতার মতো কষ্ট রয়েছে করেছেন অন্য দেশের একজন লিডার, হ্যাঁ অন্য দেশের অন্য লিডার, দেশের। বাংলাদেশের না। অন্য দেশের নেতা হ্যাঁ। নেলসন ম্যান্ডেলা ইয়েস, আমি কিন্তু আপনাকে মেন ক্লুটা দিয়েছি। কেন আমি বলছি না ওনারটা আমার পছন্দ হয়েছে। তবুও আমরা যেহেতু দেশ বলিনি সেই জাতির জায়গা পিতার থেকে মতো আপনি সাফার করেছেন এইটা দিস ক্লু ওয়াজ মোর ইন্টারেস্টিং ওকে, কংগ্রেচুলেশন, আপনি 3 পয়েন্ট পাচ্ছেন। আমরা স্যারের কাছে ইমেজটি প্রোভাইড করেছি, এখন বাকি 3 জনের কাছ থেকে আমরা একটি করে ক্লু নেব। ক্লু কার ছবি আমরা দেখতে পাচ্ছি? রাজনীতি যে বাংলাদেশে ফানি গেম, ওনাকে দেখলে বোঝা যায়। ছাত্র জীবন থেকে মেধার সমন্বয়ে গড়ে ওঠা এক নেতৃত্ব। সহজ করে দিই আপনাকে বুঝছেন কাউয়া আর কিছু বলতে হবে না। এটা না পারলে আর কিছু করার নেই। বলেন, কাদের ভাই কাদের ভাই হিসেবে যত না পরিচিত, কাউয়া হিসেবে তার চেয়ে বেশি পরিচিত। উনি তো নামই বলে দিল। কাউয়া বলে আমি বলতে চাইছিলাম, বলি নাই যে এটা বললেই বেশি বোঝা সহজ যাবে। হয়ে যাবে। যে ছবিতে কে আছেন আমরা বাকি 3 জনের কাছ থেকে ক্লু নেব। উনি একটি দেশের প্রেসিডেন্ট এশিয়ার ভিতরে একজন নামকরা প্রেসিডেন্ট। উনি একজন কুখ্যাত প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে তো কুখ্যাত বলা যায় না। হ্যাঁ, ওনাকে বড় বড় লোকরা ভয় পায়, বড় বড় রাষ্ট্রগুলো ভয় পায়। পৃথিবীর সবাই ভয় পায়। উনি পৃথিবীতে বেশ মানে আইসোলেটেড ব্যক্তি। প্রেসিডেন্ট। এটা কঠিন আর কি এমনিতে। এটা একটু কঠিন, হ্যাঁ, অন্য ক্লুগুলোর থেকে কঠিন। চীনের আশেপাশে রানিং প্রেসিডেন্ট। চিন্তা করে লাভ নেই। ওকে গিভ আপ ওকে, নাকি কুইট। ওকে, আপনি দেখুন কে? এলা দেখেন কিমন ওহো, কিম জং উন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এবং শেষ পর্যায়ে কিন্তু আরও একটি মজার সেগমেন্ট রয়েছে, গেম সেগমেন্ট, এবং তারপরে আমরা বুঝতে পারবো আজকে আমাদের এই আয়োজনে কে হতে যাচ্ছে উইনার। আমি খুব সহজে ডিসক্রাইব করে দিচ্ছি, এটা হচ্ছে ব্যালেন্সিং একটা গেম। আমরা কিছু গ্লাসেস দিব আপনাদেরকে, কে কয়টা গ্লাস দিয়ে আসলে টাওয়ারের মতো বানাতে পারে, যে যত লম্বা করতে পারবে তার স্কোর তত বেশি। সো আমাদেরকে হেল্প করার জন্য আমাদের ভলান্টিয়ার আছে, আমরা আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। সবাইকে প্রথমে একসাথে আমি। দিয়ে দেন। হ্যাঁ, টাইমটা একটু দেখে না। হ্যাঁ, টাইমও আছে। লাগবে না টাইম। ওকে, শেষ। শেষ, কিন্তু আপনি 4 পর্যন্ত গিয়েছেন। আমি আপনাকে 4 চারটা। পয়েন্ট দিচ্ছি। হ্যাঁ, 4 পর্যন্ত আপনি গিয়েছেন। এবার আমরা একটু স্যারের কাছে চলে আসি। স্যারের খেলা কাছে চলে draw। যাচ্ছি, দেখি স্যার কত লম্বা টাওয়ার তৈরি করতে পারে, ব্যালেন্সিং কত দূর পর্যন্ত থাকে। খুব বেশি তাড়াহুড়া করতে হবে না আপনি। আপনার হাত ওইখানে দেওয়া যাবে না, হাতটা নিচে থাকতে হবে। আপনি আইন দিবেন না বুঝছেন। এই যে যেখানে না না না, হাতটা কিন্তু উপরে হবে না। আমি 4টার বেশি করবো না বুঝছেন? নো নো নো, আপনি যেটাই হোক খেলার Alright. রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে। এটা হলে তো আবার দিতে হবে। শেষ, দুইটাই শেষ। না, আপনি চেষ্টা করুন, 3 পর্যন্ত তো দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি তো ওনার তো পড়ে গেল। না, পড়ে না পড়ে গেছে, পড়ে গেছে। 3 পর্যন্ত দাঁড়ালো কিভাবে না, আপনি ওনার দেখেন? তো- আমার তো সব পড়ে নাই, আপনি আমার সময় না না, আপনাকে 4 পয়েন্টের জন্য দিয়েছি তো। কিন্তু ওই যে উনি তো হাত উপরে দিয়েছে। নো নো হচ্ছে না। অলরাইট দ্যাটস এনাফ। নিচে দুইটা তো আপনি ধরে ওকে ওকে ওকে, That's 5, enough. ঠিক আছে ঠিক আছে। নো নো অবজেকশন অবজেকশন না, এটা অবজেকশনেবল খেলা, কারণ ওই যে স্ক্রিনে Okay. দেখবে সবাই। আমি নিচে ধরেছিলাম, উনি মাঝখানে দুইটা ধরেই আছে। আপনার নিচে ধরার সুযোগ ছিল। তাহলে আমাকে আপনি সুযোগ দিবেন না, কারণ আমি তো জানতাম না, এটাই জানতাম আপনি বলছেন নিচে ধরতে হবে। তো এখন ওনারা ধরছে, সো আমাকে টাইম দিতে হবে। 4 4 4 গুড ভেরি গুড ওয়েল ডান 4। বিসমিল্লাহ।
এতক্ষণ বিসমিল্লাহর খবর নাই আল্লাহর নাম দিয়ে শুরু করছেন, তাহলে এই উদ্বুদ্ধ উইনার। হচ্ছে না, হচ্ছে মালিকের না। পক্ষ নিলে তো হচ্ছে মাত্র শুরু করেছে। আহ। 3 গিভ আপ। 3 এ কে আব্দুল মোমেন এমপি স্যার স্কোর করেছেন টোটাল 11, আপনি স্কোর করেছেন টোটাল 10। নো, স্যারের স্কোর এসেছে 6, আপনার স্কোর এসেছে 4। আমাদের আজকের এপিসোডে উইনার ইজ এ কে আব্দুল মোমেন এমপি। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কেমন লাগলো আজকে এশিয়ান টেলিভিশনে ঈদ সেলিব্রেট করতে? কয়েকটা ইভেন্ট হলো বাচ্চাদের জন্য, ওরা আরো বেশি মজা পেত। আমাদের মতো যারা গড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে বয়স অনেক বেশি হয়েছে, ওই জন্যে একটু অন্যরকম, বাট সামথিং ইন্টারেস্টিং। থ্যাংক মাঝে ইউ। মধ্যে বয়সটা কোনো ব্যাপার না, সবাই কিন্তু ছোট হতে চায় একটা সময়। বয়সটা যদি আমরা সংখ্যায় দেখি, ভালো লেগেছে। কেমন লাগলো আজকের আয়োজন? খুবই ভালো। বয়স আমরা সবসময় ইয়াং, আমরা কোনোদিনই বুড়ো হব না। আমরা মনে করি সবসময় আমরা 32 বছর। একেবারে দর্শকদের জন্য কিছু বলুন। আমরা সবাই খুব উজ্জীবিত হয়েছি। সবাই তো চায় আবার ছোটবেলায় ফিরে যেতে, আপনি সেই জায়গায় নিয়ে গিয়েছেন কিছু সময়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, কেমন লাগলো কফি হাউস প্রেজেন্টস ঈদ আনন্দ পাওয়ার্ড বাই নিটল টাটা উইথ সেলিব্রিটি পলিটিশিয়ান? আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের ঈদের আনন্দে মাত্রা যোগ করতে পেরেছে। আমি তো ভীষণভাবে উপভোগ করেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের আনন্দে মেতে থাকুন। ঈদ মোবারক।